যেই সেনাবাহিনী আমাদেরকে সবসময় বিপদে আপদে রক্ষা করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীতে এই জেনারেল আজিজের মতো লোকরা কিন্তু সেই সেনাবাহিনীকেও মানুষের সাথে আপনার একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গিয়েছিল। 5ই আগস্টের পরে যখন ডিসি অফিসে গিয়েছি, এসপি অফিসে গিয়েছি, কি আপ্যায়ন রে ভাই করতো, গেটের থেকে আগায় নিত। হুম। যখন এনসিপি বলছে, এবং এই যে এনসিপি না মানে উপদেষ্টারা বলছে যে নির্বাচন বিলম্বিত হতে পারে, তখন দেখছি তারা নৈরাজ্যরা পড়ছে। তখন কিন্তু ওই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এই সমস্ত নেতাদেরকে দেখলে আর চিনে না তারা। যে পুলিশকে হুম। রাতে পাহারা দিয়ে, রাতে নির্ঘুম তার সময় কাটিয়েছি থানাকে পাহারা দেওয়ার জন্য, সেই পুলিশ পরে আমাদেরকে আর চিনে না। যারা চাঁদাবাজি করে তাদের বিরুদ্ধে কিন্তু যখনই অভিযোগ আমরা পেয়েছি, দলের পক্ষ থেকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেকেই আমরা আমাদের আহ পদ থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এটি আপনি জানেন সাগর ভাই, যে আমরা তো এটা আহ মানে মিডিয়ায় এবং পত্র পত্রিকায় আসছে যে আমরা কোন জায়গায়, কোন জেলায়, কোন পদ, এবং সেখানে দেখা যায় অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিয়েছি। কারণ আমার নেতা তারেক রহমান সাহেব এই ব্যাপারে জিরো টলারেন্সে আসেন, যে কেউ যদি কোনো চাঁদাবাজি করে এবং এটার যদি ওনার কাছে প্রমাণ সাবমিট করা হয়, প্রমাণ দেওয়া যায়, তাহলে উনি সাথে সাথে সেটার ব্যবস্থা নেয়। এবং এগুলি আমি নিজেও অনেকগুলি তদন্ত করে সেটা ওনার কাছে সুপারিশ করেছি এবং উনি ব্যবস্থা নিয়েছেন। হুম। আর একটি বিষয় হলো আমাদের কর্নেল আব্দুল হক সাহেব, উনি শ্রদ্ধা রেখে বলতে চাই, উনি যে কথাটি বলেছেন 300 আসনে বড় রাজনৈতিক দলগুলা, এখন আসলে 300 আসনে যে প্রার্থীগুলা, 300 আসনে দেখেন বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এটা তো স্বীকার সবাই সবাই আমরা করি, করতে হয়। যদিও মাঝে মাঝে এটাকে আমাদের ওমর ফারুক ভাই এটাকে অস্বীকার করতে চায়। তা এটা বিএনপি একটা বড় রাজনৈতিক দল, এখানে 300 আসনে প্রতিটি আসনে 8 জন 10 জন করে প্রার্থী থাকে। সুতরাং 8 জন 10 জন প্রার্থীর ভিতরে একটা প্রতিযোগিতা থাকবে এবং এটা স্বাভাবিক। তো সেখানে তো কিছু কথা আসবেই। সেগুলি যদি আমরা ধরি, তাহলে তো যারা যেমন এনসিপি, তারা তো আর লোক পাচ্ছে না, তারা যায় আমাদের কোন নেতা আছে কিনা যে সে খুব ক্ষুব্ধ দলের প্রতি, তাকে টাইনে আনার জন্য বহু জায়গায় তারা গিয়েছে। আওয়ামী লীগের নেতাদেরকে, বিএনপির তো আর কোনো জায়গায় যেত না। হুম। জি, জনাব সেলিম ভাই, আপনাকে শুনতে পাচ্ছি না। জি, জনাব সেলিম ভাই শুনতে পাচ্ছেন আমাকে? প্রিয় দর্শক, অনুষ্ঠানটিকে আপনারা শেয়ার করবেন এবং আপনাদের মতামত থাকলে, যারা যুক্ত হতে পারেননি, আপনাদের মতামত থাকলে আপনার কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন। জনাব সেলিম ভাই, আপনাকে আমি শুনতে পাচ্ছি না এখনো পর্যন্ত। আহ মানে আমি তো শুনতে পাচ্ছি না, রাইট? না, সবাই তো শুনতে পাচ্ছেন না, না, রাইট? ওনার নেটওয়ার্কের সমস্যা, নেটওয়ার্কের সমস্যা, আর আমরাও শুনতে এখানে পাচ্ছি। হ্যাঁ, উনি বলুন। বলেছেন, হুম। হ্যাঁ, বলুন সেলিম ভাই, বলুন। জি। যে জি। নির্বাচন, হুম। যেটি উনি বলেছেন নির্বাচন কমিশন এখনো কোনো, উনি টেলিফোন করে জানতে পেরেছেন নির্বাচন কমিশন এখনো কোনো বক্তব্য দেয়নি। আমরা যতটুকু শুনেছি এবং আমরা বিভিন্ন মিডিয়ায় দেখেছি, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি, নির্বাচন কমিশন থেকে বলা হয়েছে যে আমরা ডিসেম্বরে নির্বাচন করার জন্য প্রস্তুত আছি, ডিসেম্বরের আগে নির্বাচন করার জন্য তারা প্রস্তুত আছে। সুতরাং আমার মনে হয় একটি গ্যাপ আমাদের মধ্যে, যেটা হয়তো এক একজন এক এক ভাবে দেখছে। আর একটি বিষয় হলো যে জুলাই বিপ্লব কিন্তু এটা আমরা ছাত্র জনতা এবং রাজনৈতিক দলগুলি যদিও আমরা করেছি, যদি সেনাবাহিনী আমাদেরকে সমর্থন না করতো, তাহলে এত সহজে মনে হয় জুলাই বিপ্লবটা আমরা সাকসেসফুল হতাম না, এবং হাসিনা কিন্তু দেশ ছেড়ে পালাতেন না। পালাইলে অনেক সময় লাগতো, আরো হয়তো অনেক মানুষ সেখানে মারা যেত, অনেক ছাত্র জনতা সেখানে মারা যেত। আমরা রাস্তায় যেতে নেমেছিলাম, হয়তো এক পর্যায়ে আমরা সাকসেসফুল হইতাম সবাই, কিন্তু সেনাবাহিনী একটা ভূমিকার কারণেই কিন্তু সেদিন আমরা সাকসেসফুল হয়েছি। সেনাবাহিনীকে সেই জন্য আমরা ধন্যবাদ দেই। কিন্তু একই সেনাবাহিনী আবার আপনার 2013 নির্বাচনে জেনারেল জেনারেল যে আপনার ওই যে সন্ত্রাসী যে আপনার মোহাম্মদপুরের যে সন্ত্রাসী জেনারেল, যেটা নামটা আজিজ, আমার এখন আজিজ, মনে আসতেছে, আজিজ, আজিজ, জেনারেল আজিজ, জি, আজিজ, জেনারেল। সন্ত্রাসী আজিজ, হুম। জেনারেল সন্ত্রাসী আজিজ। এই আজিজ এবং আজিজের বাইরা শীর্ষ সন্ত্রাসী, এই তারা কিন্তু এই নির্বাচনকে যে কলঙ্কিত করেছে 2013 মে মাসে, কিন্তু আপনার এই যে হেফাজত ইসলামের উপর যে বর্বরিচিত হামলা করেছিল, আপনার গুলি করে মানুষকে নির্বিচারে রাতের আধারে হত্যা করেছিল এই আজিজের নেতৃত্বে, সেখানে হুম। কিন্তু সেনাবাহিনী সেদিন নিশ্চুপ ছিলেন। সেনাবাহিনী যদি আগে থেকে এগুলি ভূমিকা নিতেন,
তাহলে কিন্তু 2024 পর্যন্ত হয়তো আমাদের আসতে হতো না, আমরা আগেই হয়তো সাকসেসফুল হতে পারতাম। তার পরবর্তীতে আপনি 2018 নির্বাচনে দেখেন, জেনারেল আজিজ ছিল 2018 নির্বাচনে আপনার সেনাপ্রধান, এবং সেনাপ্রধান থেকে যে রাতের ভোট, যদি আমরা পুলিশকে সেখানে দোষারোপ করি, এবং পুলিশ তো অবশ্যই দোষী, পুলিশই রাতে ভোটগুলি কেটে নিয়েছে, কিন্তু এটারও কিন্তু মূল হোতা হলো ওই জেনারেল আজিজ সাহেব। সুতরাং যেই সেনাবাহিনী আমাদেরকে সবসময় বিপদে আপদে রক্ষা করেছে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক, সেই সেনাবাহিনীতে এই জেনারেল আজিজদের মতো লোকরা কিন্তু সেই সেনাবাহিনীকেও মানুষের সাথে আপনার একটা বিতর্কিত অবস্থায় নিয়ে গিয়েছিল। তা আমরা আশা করি যে আজকে এই সেনাবাহিনী কিন্তু বলছেন, যে সেনাবাহিনী প্রধান বলেছেন যে আমরা ডিসেম্বরের আগে নির্বাচন করার মতো নির্বাচন করলে ভালো হয়, এটা যে বর্তমান সেনাপ্রধানও বলেছেন। সুতরাং এটা এখন জনগণ, যদিও সবাই তো ওই আমাদের ওমর ফারুক ভাই যেটা বলেছেন যে আমিও তো জনগণ, এরকম জনগণ তো আছে, ঠিক আছে, তবে সংখ্যাগরিষ্ঠ জনগণ কারা, এটা তো নির্বাচন ছাড়া আপনি বুঝতে পারবেন না যে আসলে সংখ্যাগরিষ্ঠ জনগণের প্রতিনিধিত্ব কারা করে। সেই জন্য বর্তমানে দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, এই যে পুলিশ বাহিনী, এই পুলিশ বাহিনী তো আপনার যারা ওসি, যারা ডিসি, যারা এসপি, যারা ইউনিয়ন, তো আওয়ামী লীগের লোক। এখন এদেরকে আপনি যতই সুযোগ দিবেন ততই যাচ্ছে না। বোঝা যায় না ভাই? না, বোঝা যাচ্ছে, জি জি বোঝা যাচ্ছে, হ্যাঁ বলুন। যতই আপনি সুযোগ দিবেন এই পুলিশ আর এই যে আপনার এই প্রশাসনের কর্মকর্তাদের, তারা একবারেই, আপনি জানেন যখন নাকি আপনার 5ই আগস্টের পরে, 5ই আগস্টের পরে যখন ডিসি অফিসে গিয়েছি, এসপি অফিসে গিয়েছি, কি আপ্যায়ন রে ভাই করতো, গেটের থেকে আগায় নিত। যখন এনসিপি বলছে, এবং এই যে এনসিপি না মানে উপদেষ্টারা বলছে যে নির্বাচন বিলম্বিত হতে পারে, তখন দেখছি তারা নৈরাজ্যরা পড়ছে। তখন কিন্তু ওই জামাত ইসলাম বলেন, বিএনপি বলেন, এই সমস্ত নেতাদেরকে দেখলে আর চিনে না তারা, তারা ঘুরে বসছে। সুতরাং এটা অভ্যাস, এদের চরিত্র, এটা চরিত্র, যে পুলিশকে রাতে পাহারা দিয়ে, রাতে নির্ঘুম সময় কাটিয়েছি থানাকে পাহারা দেওয়ার জন্য, সেই পুলিশ পরে আমাদেরকে আর চিনে না। কিন্তু তাদের কাছে যদিও আমরা তদবির করি না, তাদের কাছে তদবির করার কোনো প্রয়োজন নাই। এখন আইন শৃঙ্খলা বাহিনী, আপনার এই যে চাঁদাবাজদের, যদি বাস স্ট্যান্ডে যারা চাঁদাবাজি করে, আপনার বিভিন্ন জায়গায় যারা চাঁদাবাজি করে, চাঁদাবাজদের ধরার জন্য আপনি দেখেন, আমার হোমনা থানায়, মেঘনা থানায় মানে আওয়ামী লীগের এক সন্ত্রাসীকে ধরেছে, চাঁদাবাজদের ধরেছে, ধরে এমন মামলায় দিছে, ও লোক কুমিল্লা যেতে যেতে ওর বেল হয়ে গেছে। কুমিল্লা যাওয়া মনে হয় কোর্টের মধ্যে দাঁড়াইতে হয়নি। তাহলে ওসি জানে যে ছেলেটা সন্ত্রাসী, চাঁদাবাজ, এই ছেলেটাকে কেন সেটা করলো, আরেকজনকে ঠিক একই ভাবে। সুতরাং এটা আমি একটা উদাহরণ দিলাম। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলা এখন এই ইয়াতে আছে যে ষড়যন্ত্র যত হবে, বিলম্বিত যত হবে, তারা বেশি চাঁদাবাজি করে। এবং এই যে চাঁদাবাজরা, তারা একটা বখরা দেয়। আপনার আমার এলাকায় যে বালুমহল, এই বালুমহলকে রক্ষা করার জন্য মানুষের বাড়িঘর সব ভেঙে নিয়ে যাচ্ছে তারা, বালু উত্তোলনকারীরা, কিন্তু এই পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা পাওয়া যাচ্ছে না। ইউনের কাছে যখন বলছি যে আপনি কি করেন, ইউনো বলছে, ডিসি কে বললাম, ডিসি বললো যে কোস্টগার্ড তিনি। এটা আজকে 2 মাস হয়ে গেল, ডিসি কোস্টগার্ড এখনো দিতে পারেনি। এখন ওইখানে কিন্তু যে কোনো সময় একটা মারামারি হবে, মানুষ মারা যাবে, কিন্তু প্রশাসনের কাছ থেকে কোনো রকমের সহযোগিতা সেখানে পাওয়া যাচ্ছে না। নৌ পুলিশকে বললাম যে আপনি এখানে কি করেন, এই নৌ পুলিশের কাজ হলো এই রাতে যতটা ডেজার বসে, এই প্রত্যেকটা ডেজারের কাছ থেকে সে 20,000 টাকা করে নেয়। সুতরাং ডেজারের সংখ্যা বাড়লে তার লাভ আছে। এই হলো বর্তমানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর অবস্থা, বর্তমান নৌ পুলিশ। বর্তমান নৌ পুলিশ। এখন যতই আপনি বিলম্বিত করেন না কেন, আবার সে বলে আমার বাড়ি অমুক জায়গায়, হ্যাঁ আমার বাড়ি তো অমুক জায়গায়, মানে সে বুঝায় সে বিএনপির লোক। আমি বলছি যে আপনি বিএনপি টিএনপি এই সমস্ত পরিচয় দেন না, আমরা চাঁদাবাজদের প্রশ্রয় দেই না। কারণ এখানে ধরেন আমরা রাজপথ থেকে উঠে আসামি, আমরা কোনো মানে বাহিনী তো চাকরি করি নাই, কোনো সরকারি চাকরিও করি নাই, একবারে বেসরকারি কলেজের একজন প্রিন্সিপাল ছিলাম, নগণ্য, মানে আমাদেরকে সমাজের সবচেয়ে অবহেলিত পর্যায় থেকে এখানে এসেছি। তারপরে রাজনীতির মাঠে এসে আমাদের পারফরমেন্স দেখে আমরা এখানে মানে রাজনীতির একটা জায়গায় আমরা স্থান পেয়েছি। সুতরাং এখানে কে চিনলো বা কে না চিনলো সেটা মুখ্য বিষয় না। এখন আমার বক্তব্য হলো যে আমাদের এই আপনার নির্বাচনটা, যত কথাই বলি না কেন, সংস্কারের নামে নির্বাচনকে বিলম্বিত করা যাবে না। যারা সংস্কারের নামে বিলম্বিত করার চেষ্টা করেন তাদেরই আমি মনে করি ওখানের ভিতরেই আমরা, বিএনপি না শুধু জনগণ, এখন এখানের মধ্যে একটা ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে। সেই জন্য কালক্ষেপণ না করে নির্বাচন হবে।
আমার নেতা তারেক রহমানের সাথে যেহেতু কালকে আলোচনায় বসবে উনি শুক্রবার দিন 13 তারিখে, সেখান থেকে কি ফিডব্যাক পাই আমরা, সেটার জন্য আমরা এখন আগ্রহের সহিত অপেক্ষা করি।